একটা পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশনের মধ্যে কিন্তু কেউ ইনভেস্ট করতে চায় না। তো ওই কনফিডেন্সটা আমার মনে হয় ইলেকশনের পরে হয়তোবা আমরা আশা করতেই পারি যে আমরা আসলে একটা বেটার এনভায়রনমেন্ট পাবো, যেখানে একটা ব্যবসা বান্ধব হবে এবং মানুষ তাদের কনফিডেন্স ফেরত পেলে ইনভেস্টমেন্ট করবে, এমপ্লয়মেন্ট আবার হবে। ওভারঅল আমরা যখন আমি যখন আসলে মে মাসের দায়িত্ব নিলাম, তখন আসলে আমরা দেখছি যে অলমোস্ট ইন্ডাস্ট্রিতে 5,30,000 কোটি টাকার মতো নন পারফর্মিং লোনস, এবং এখানে প্রায় বাংলাদেশ ব্যাংকেরই তথ্য মতে এটা প্রায় 30%-এর মতো ওভারঅল ইন্ডাস্ট্রিতে। আর এখানের মধ্যে যে স্ট্রেসড অ্যাকাউন্টগুলো আমরা অ্যাড করি তাহলে অলমোস্ট এটা 60%-এর মতো ওভারঅল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সো আমি যখন দায়িত্বপ্রাপ্ত হলাম, এরপর আমরা জুন ক্লোজিংয়ে আসলে আমরা চিন্তা করলাম, আমার উদ্দেশ্য ছিল একটাই, যে যত রকম অনিয়ম ছিল খেলাপি ঋণগুলোতে এগুলো সব সারফেস করা, এবং সেই প্রেক্ষিতে আমরা জুনের অ্যাকাউন্ট শেষ করলাম 83% নন পারফর্মিং লোনস, হিউজ। দেন উই হ্যাভ এ ক্যাপিটাল শর্টফল আছে, প্রভিশন শর্টফল আমরা ডেফারেল নিয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে। বাট ব্যাংক কিন্তু আসলে যদি কোনো কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়, সেটা আসলে ডিপোজিটের জন্য। লিকুইডিটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, দ্য ব্লাড লাইন অফ এনি ব্যাংক, এবং এই লিকুইডিটিতে আসলে অনেকগুলো ব্যাংকই সাফার করেছে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা এখন পর্যন্ত লিকুইডিটি ম্যানেজ করে যাচ্ছি। তাহলে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমাদের এখানে আমরা প্রায়, কারণ আমি কিন্তু কারেন্ট চার্জ হিসেবে ডিসেম্বর থেকে ছিলাম, সো আমাদের উদ্দেশ্য ছিল লিকুইডিটিকে ইমপ্রুভ করা। আমরা 8,300 কোটি টাকার উপরে আমরা জুলাই পর্যন্ত আমার ডিপোজিটে এসেছে। এবং আরেকটা জিনিস বলতে পারি যে পিপলস কনফিডেন্স ওয়াজ অলওয়েজ দেয়ার ইন এবি। যেখানে আমি গিয়েছি এবি সম্বন্ধে সাধারণ মানুষের একটা প্রচণ্ড পজিটিভ একটা ধারণা থাকছে। আদারওয়াইজ আসলে অন্যান্য যে কোনো ব্যাংকের আমি মনে করি যে 83% নন পারফর্মিং লোন হলে ব্যাংকে বিশাল লম্বা লাইন লেগেছে তো টাকা উইথড্র করার, সেটা কিন্তু আমরা ম্যানেজ করতে পেরেছি সুন্দর করে। অফকোর্স বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট ছিল, পাবলিক কনফিডেন্সটা একটা বড় ব্যাপার ছিল, আর একটা হচ্ছে আমাদের প্রায় 26,000 নতুন অ্যাকাউন্ট আমরা গ্রো করেছি। সো আই থিঙ্ক দিস ইজ, মানে যদি ব্যাংকিংয়ের অবস্থা এবং এই ব্যাংকের পজিশন থেকে এই অর্জনগুলো বিশাল ব্যাপার, যার জন্য আমরা কিন্তু এখনও টিকে আছি। ইনফ্যাক্ট একটা মিটিংয়ে গভর্নর আমাকে বলছিল যে আপনাদের 83% এনপিএল আপনার চলছেন কীভাবে। আমি জাস্ট ওই উত্তরটা দিয়েছি যে উই আর সার্ভাইভিং বিকজ অফ পাবলিকস কনফিডেন্স উইথ আস, সেটার বড় ব্যাপার। আর এছাড়া আমরা বাংলাদেশ ব্যাংকে আসলে 10 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক পেপার সাবমিট করেছি, যারা আমাদেরকে বলছিলেন যে যেহেতু ব্যাংকটা একটা খুব একটা টার্মল টাইমে যাচ্ছি, টপসি-টার্ভি সিচুয়েশন, তো আমরা অলরেডি 10 বছর একটা প্রেজেন্টেশন বাংলাদেশ ব্যাংকে দিয়ে এসছি। সেখানে আমরা বেসিক্যালি শো করেছি যে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার আমাদের দরকার। আমরা লোকাল স্ট্র্যাটেজিক পার্টনারের সঙ্গে কথাবার্তা বলছি, যেখানে আমাদের নতুন ক্যাপিটাল ইনজেকশনটা হবে। নাম্বার 2 হচ্ছে আমাদের নন পারফর্মিং লোনস যেটা আছে সেখানে আমরা চেষ্টা করছি, আমরা 2-3টা কাজ করেছি। স্পেশাল টাস্ক ফোর্স করেছি, স্পেশাল মনিটরিং টিম করেছি, রিকভারির জন্য আলাদা টিম করেছি, এবং এদের সবাই হচ্ছে রিকভারির জন্য প্রচণ্ডভাবে অ্যাক্টিভ। আমরা আশা করছি যে এই বছর শেষ হবে আমরা প্রায় 3,500 থেকে 4,000 কোটি টাকা আমরা রিকভার করতে পারবো। এবং অন দ্য টপ অফ ইট আমরা স্ট্র্যাটেজিক পার্টনার যেটা করছি সেটা যেহেতু 10 বছরের একটা প্রজেকশন, এটা খুব সহজ হবে না, কারণ আপনারা সবাই জানেন যে ব্যাংকিং সেক্টরে কিন্তু এখন অলমোস্ট লাইক ইনভেস্টমেন্ট কিন্তু অলমোস্ট বন্ধ, মানে লোনস টোনস কিন্তু হচ্ছে না, লেন্ডিং খুবই কম, ইনফ্যাক্ট গ্রোথ আছে, নেগেটিভ গ্রোথ আছে অনেক ভালো ব্যাংকেরও, মানে পুরো দেশেরই এই অবস্থা। এবং আমরা যদি দেখি যে বিদেশি, আমরা অনেক কিছু শুনেছি যে বিদেশ থেকে অনেক ইনভেস্টমেন্ট হবে, কিন্তু কারেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত আসলে বিদেশ থেকে ইনভেস্টমেন্টও হবে না। আমাদের বড় একটা পজিটিভ সাইড হচ্ছে রেমিটেন্স অসম্ভব গ্রোথ করেছে, যেহেতু আমাদের ইম্পোর্ট অনেক কমে গেছে, সুতরাং আমাদের রিজার্ভ কিন্তু 31 বিলিয়ন ক্রস করছে। সো ইটস এ বিশাল অ্যাচিভমেন্ট বাংলাদেশ ব্যাংকের এই যারা এখন দায়িত্বে আছেন, স্পেশালি গভর্নর স্যারের নেতৃত্বে, এটা একটা বড় পাওয়া। এবং তারা মার্কেটে অলরেডি ডলার তারা কিন্তু ব্যাংকের থেকে কিনে নিচ্ছেন, সো তারা কিন্তু লিকুইডিটি অলরেডি মার্কেটে এসছে। এই টাকাটা তো বাংলাদেশের সবগুলো ব্যাংকেরই মধ্যেই আলটিমেটলি ডিসবার্স হচ্ছে। তো সুতরাং আমরা কিছু পজিটিভ ফ্যাক্টরস দেখছি। সো আমরাও চিন্তা করছি যে আমাদের হয়তো 3,500 থেকে 4,000 কোটি টাকা যদি আমরা ইনফ্যাক্ট রিকভার করতে পারি, এবং আমরা যদি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার যেটা আমরা বলছি আমাদের ক্যাপিটাল ইনজেকশনটা হয়, সো আই থিঙ্ক উই উইল বি গুড ইনশাল্লাহ। আমাদের একটা বড় পজিটিভ দিক হচ্ছে সামনে ইলেকশন আসছে, এবং অনেকেই ইলেকশনের সময় আপনারা জানেন যে যদি ওনারা যদি
মানে পার্টিসিপেট করতে চায় ইলেকশনে তাদেরকে সিআইবিটা ক্লিয়ার করতে হবে। সো সেটা ব্যাংকের জন্য, আমাদের মানে যে কোনো ব্যাংকের জন্য একটা পজিটিভ সাইড, যে তারা টাকা পয়সা দিয়ে সিআইবিটা ক্লিয়ার করলে ইলেকশন আসবে, সেটা আমাদের ব্যাংকের জন্য ভালো এবং জনগণের জন্য ভালো, বিকজ ইট ইজ জনগণের টাকা দিনের শেষে। আমি ক্যাপিটাল শর্টফলে আছি, আমার প্রভিশন শর্টফল আছে, আমার লিকুইডিটি আমি ম্যানেজ করছি। সুতরাং এই তিনটা সাইডে সে আমি যদি ক্যাপিটাল ইনজেকশনটা হয় আর লোকাল স্ট্র্যাটেজিক পার্টনার, তাহলে আমার ক্যাপিটাল পার্টটা আমরা কভার করতে পারছি। আমাদের নিজস্ব বেশ কিছু প্রপার্টিজ আছে যেগুলি আসলে এখন আমি বিক্রি করার মতো মানুষ পাচ্ছি না, বিকজ মানুষের হাতে টাকা আছে বা টাকা থাকলেও বের করতে যাচ্ছেন না। সেটা আসলে আমার এখানে ক্যাপিটাল গেইন হিসাবে আমি এটাকে আমার এখানে ক্যাপিটাল নিয়ে আসতে পারি, সেটা আমার জন্য একটা পজিটিভ সাইড। আর রিকভারি যদি হয় তাহলে আস্তে আস্তে 83 থেকে ডেফিনেটলি আমরা চেষ্টা করছি যে এই বছরের শেষে যদি আমরা 83 থেকে অ্যাটলিস্ট 10% যদি করতে পারি, দ্যাটস এ প্রোগ্রেস। এবং বাংলাদেশ ব্যাংক তো বলছে যে আমরা যেসব ব্যাংক নিয়ে কাজ করতে চাচ্ছি তাদের মধ্যে যদি আমরা দেখি যে একটা প্রোগ্রেস হচ্ছে, বিকজ ইট উইল টেক টাইম। আপনার এত বছরের অশাসন, দুঃশাসন বা কর্পোরেট গভর্নেন্সের অভাব তো ওভারনাইট ঠিক হবে না। তো সুতরাং যেখানে সরকারি ব্যাংকগুলো অনেকে কিন্তু আসলে ক্যাপিটাল শর্টফলে চলছে, সোনালী ব্যাংক ইটসেলফ তাদের ক্যাপিটাল শর্ট, কিন্তু আসলে এটা তো যেহেতু সবরেন একটা ব্যাংক, সরকারের সাপোর্টে তাদের তত চিন্তা নেই। কিন্তু আমাদের শেয়ার হোল্ডাররা অলরেডি, আমরা স্পন্সরের সঙ্গে আলাপ করেছি, দে আর ভেরি কনসার্ন যে কীভাবে ক্যাপিটাল রেজ করে ক্যাপিটালটাকে আমরা শর্টফলটা কভার করতে পারবো। বোর্ড ইজ ভেরি সাপোর্টিভ। যেমন আমরা আসলে এখন পুরোপুরিভাবে যদি বলেন যে আমরা এখন পরবর্তী কী কাজ করার জন্য আমাদেরকে বোর্ড বা আমরা নিজেরাও চিন্তা করেছি, আমরা আসলে রিটেল এবং এসএমইতে আমরা ফোকাস করছি, কর্পোরেট কোনো লোন আমরা দিচ্ছি না এই মুহূর্তে। তারপর আমরা ডিজিটাল ব্যাংকিং সাইডটাকে আমরা খুব এনকারেজ করার চেষ্টা করছি, বিকজ আমরা অলরেডি একটা বিদেশি কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করেছি যাতে এআইয়ের দ্বারা আমরা আসলে ডিজিটাল লিঙ্ক করতে পারবো। কোনো কাস্টমারকে আমাদের ব্রাঞ্চে আসতে হবে না, তারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের সেই ডিউ ডিলিজেন্সটা আমরা এআইয়ের মাধ্যমে করতে পারবো। এবং এটা বিভিন্ন দেশে অলরেডি ভেরি সাকসেসফুল। সো এবং আরও 2-1টা প্রাইভেট ব্যাংকও এটাতে কাজ করছে। তো আমরা মনে করি যে আসলে যে কোনো ব্যাংক এখন টোটাল ওয়ার্ল্ডের ল্যান্ডস্কেপ ব্যাংকিং চেঞ্জ হয়ে গেছে, এখন আসলে ব্রাঞ্চলেস ব্যাংকিং হবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু আসলে এখনও ব্রাঞ্চে আসবে না, তারা ওই সারাদিন মোবাইলের মধ্যেই মোবাইল উইল বি দেয়ার ব্যাংক, মোবাইল উইল বি দেয়ার এভরিথিং। সো দ্যাটস হাউ ইট ইজ গোয়িং। আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট আর্লি মুভার হিসাবে ডিজিটাল লেন্ডিংয়ে আমরা আসতে পারলে ইট উইল হ্যাভ ওয়ান্ডারফুল ব্রেক থ্রু। অ্যাবসলিউটলি প্লাস্টিকের ব্যবহার কমে যাবে। এখন ধরেন গভর্নর স্যার বা বাংলাদেশেরও একটা ওরা ঠিক করেছিল যে আমরা ক্যাশলেস সোসাইটিতে যাব। যখন ক্যাশলেস সোসাইটি যাব তখন টাকা পয়সা ম্যানেজ করা অনেক ইজি হবে। এই মানি লন্ডারিং বলেন বা এইসব ক্যাশ ট্রানজ্যাকশন বন্ধ হলে কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। পলিটিক্যাল প্রেশার, আসলে বাংলাদেশ খুব ছোট একটা দেশ, ঢাকা একটা ছোট, এতগুলি ব্যাংক এখানে কম্পিট করছে, সবাই সবাইকে চিনে। পলিটিক্যাল প্রেশার তো সবসময় ছিল এবং এটা সামনেও থাকবে। কারণ হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট আপনি কখন করবেন, আপনি যখন অ্যাজ এ ব্যবসায়ী, আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনি চিন্তা করবেন যে আমার রিটার্নটা এনশিওর হবে কিনা। একটা পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশনের মধ্যে কিন্তু কেউ ইনভেস্ট করতে চায় না। তো সুতরাং এই জন্যই যারা ইন্ডাস্ট্রি করছেন, আমার ক্যাপিটাল মেশিনারি আনছি না, সুতরাং আমার এখানে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। বাট আমরা আশা করছি যে এটা হয়তো বা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে এটা অনেক বেশি বেগবান হবে, ইনভেস্টমেন্ট বাড়বে এবং তখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও অনেক আসবে। বিকজ বিডা তো মাস 4 আগে একটা বড় কনফারেন্স, একটা ইনভেস্টমেন্ট সামিট করেছিলেন, যেখানে বোধহয় আমার যতটুকু, ইফ আই এম নট রং, অলসো $20 বিলিয়ন মতো একটা কমিটমেন্ট ছিল। সো আই থিঙ্ক দে আর অলসো লুকিং অ্যাট দে আর ভেরি ক্লোজলি মনিটরিং বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওগুলো না মনিটরিং করছেন। আমার মনে হয় ইলেকশনটা হওয়ার পর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে নিশ্চয়ই গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। কারণ আসলে গতিশীল না হয়তো উপায় নেই, একমাত্র যখন সবাই নির্বাচনমুখী। আমার মনে হয় ধরেন ডিসেম্বরের পরে আপনারা হয়তো আরও স্থবির দেখবেন, কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ইনশাল্লাহ। যদি ইলেকশন ঠিক মতো হয় তাহলে সবাই পলিটিক্যাল তখন নির্বাচনমুখী হয়ে যাবে জনগণ। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষের হাতে টাকা তারা বের করে নিয়ে গেছে, অথবা টাকাটা তারা বের করতে ভয় পাচ্ছে। তো ওই কনফিডেন্সটা আমার মনে হয় ইলেকশনের পরে হয়তোবা আমরা আশা করতেই পারি যে আমরা আসলে একটা বেটার এনভায়রনমেন্ট পাবো, যেখানে একটা ব্যবসা বান্ধব হবে এবং মানুষ তাদের কনফিডেন্স ফেরত পেলে ইনভেস্টমেন্ট করবে, এমপ্লয়মেন্ট আবার হবে।